স্বাগত জানাচ্ছি টিভেন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজকে আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের ইংলিশ ডিপার্টমেন্টের ফরমার চেয়ারম্যান প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, এবং আমার সাথে আরো যুক্ত আছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও এবং পলিটিক্যাল অ্যানালিস্ট মোহাম্মদ মালেক। দুজন অতিথি আছেন আমার সঙ্গে, দুজন থাকবেন, দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে আজকের দিনের বাছাই করা সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানিয়ে দিব এবং প্রথমেই আজকের দিনের আলোচিত সংবাদ দিয়ে শুরু করতে চাই। সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষা করে জন্মগতভাবে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ আবারও স্থগিত করেছে ফেডারেল আদালত। বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারের ডিস্ট্রিক্ট জাজ জোসেফ ল্যাপল্যান্ড অধিকার বিষয়ক সংগঠন আকলুর এক মামলায় এই আদেশ দেন। বিচারক ল্যাম্পল্যান্ড প্রেসিডেন্টের ওই পদক্ষেপকে বেআইনি, অসাংবিধানিক এবং নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। জনস্বার্থে বিশেষ করে শিশুদের কথা বিবেচনায় এই আদেশ দিয়েছেন বলেও জানান তিনি। বেশ কয়েকজন অন্তঃসত্ত্বা নারী অভিবাসী, দুই অভিবাসী অভিভাবক এবং তাদের শিশু সন্তানের পক্ষ থেকে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন গত মাসে আদালতে ওই নির্বাহী আদেশ বাতিলের আবেদন করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছিল অবৈধ অভিবাসীদের সন্তানেরা আমেরিকায় জন্ম নিলেও তারা স্বয়ংক্রিয়ভাবে নাগরিক হবে না। এই আদেশ কার্যকর হলে 20 ফেব্রুয়ারির পর জন্ম নেওয়া হাজার হাজার শিশু নাগরিকত্ব হারাতো। কিন্তু ফেডারেল জাজ জোসেফ ল্যাপল্যান্ড এই আদেশের বিরুদ্ধে ন্যাশন ওয়াইড ক্লাস অ্যাকশন মঞ্জুর করে দেশ জুড়ে এর প্রয়োগ স্থগিত করেছেন। আদালত বলছে এটি 14th অ্যামেন্ডমেন্টকে লঙ্ঘন করে এবং ইরিপ্যারেবল হার্ম তৈরি করে। যদিও সুপ্রিম কোর্ট সম্প্রতি ন্যাশন ওয়াইড ইনজাকশনে সীমাবদ্ধতা আরোপ করেছে, ল্যাপল্যান্ড সেটিকে পাশ কাটিয়ে ক্লাস অ্যাকশনের মাধ্যমে রায় দিয়েছেন, যা আইনি দিক থেকে নজিরবিহীন। আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেটি হচ্ছে ইলন মাস্ক প্রকাশ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে আমেরিকা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের হুমকি দেওয়ার পর নানাবিধ আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে মাস্কের মতে ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল অর্থনীতিকে ধ্বংস করবে এবং এতে যারা সমর্থন দিয়েছে তারা প্রতারণা করেছেন ভোটারদের সঙ্গে। তিনি এমন রিপাবলিকানদের বিরুদ্ধে প্রাইমারি ইলেকশনে চ্যালেঞ্জ দেওয়ার কথা বলছেন যারা নিজেকে ফিস্কাল কনজারভেটিভ বলে দাবি করলেও বাজেট ব্যয় বাড়িয়েছে। রিপাবলিকান নেতারা চিন্তিত, কারণ ইতিহাসে বহুবার তৃতীয় দলের উপস্থিতি রিপাবলিকানদের ভোট কেটেছে। মাস্কের মতো এক বিত্তবান ব্যক্তি যদি 15টি হাউস এবং 6টি সেনেট রেসে প্রার্থী দাঁড় করিয়ে ফান্ডিং দেন, তবে ডেমোক্রেটরা সহজেই নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে। অর্থাৎ রিপাবলিকানদের মাঝে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি শহর আবারও ব্যাপক এয়ার হামলার মুখে পড়েছে। রাশিয়া ইরান সরবরাহকৃত শাহেদ ড্রোন এবং ক্রুজ মিসাইলের সমন্বয়ে হামলা চালাচ্ছে। একসাথে হাজার হাজার ড্রোন ছুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু জুলাইয়ের প্রথম 9 দিনেই ইউক্রেনের আকাশে 2000-এর বেশি ড্রোন দেখা গেছে। এই হামলাগুলো শুধু মিলিটারি ইনস্টলেশনই নয়, বরং বাসাবাড়ি, অফিস এবং সাধারণ মানুষের জীবনকে টার্গেট করেছে। ইউক্রেনের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ইভান স্তপাক সতর্ক করে দিয়েছেন, যদি 2025 সালের মধ্যে কার্যকর ডিফেন্স ক্যাপাসিটি না গড়ে তোলা যায় তাহলে বড় বিপর্যয় আসবে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই কৌশল কোয়ান্টিটি ওভার কোয়ালিটি, যার মাধ্যমে তারা ইউক্রেনের সীমিত ডিফেন্স সক্ষমতা ধ্বংস করে দিচ্ছে। আজকের আলোচিত বিষয়গুলোর একাংশ দর্শকদেরকে জানাচ্ছিলাম। আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন, তারা নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, প্রথমেই আপনার কাছে যেতে চাই। আজকের দিনের সব থেকে আলোচিত যে বিষয়টি, সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষা করে জন্মগতভাবে আমেরিকান নাগরিকত্ব পাওয়ার যে অধিকার বাতিলে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ, ফেডারেল আদালত এটিকে আবারও স্থগিত করে দিয়েছে। আমেরিকায় মানে জন্ম যিনি নিবেন, যে শিশুটি জন্ম নিবেন, তিনি আসলে আমেরিকার নাগরিকত্ব জন্মসূত্রে পাবেন, এটি তার প্রাপ্য অধিকার নাকি রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল? আপনাকে ধন্যবাদ, মালিক ভাইকে শুভেচ্ছা। আপনি যেমন বললেন যে সুপ্রিম কোর্টকে এড়িয়ে একটা লয়ার কোর্ট এই রায়টা দিয়েছে, এখানে কিন্তু একটু ব্যাখ্যা করা দরকার যে সুপ্রিম কোর্ট এই কেসের ব্যাপারে কি বলেছে। এই কেসের ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট এখনো কিছুই বলেন। সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে মানে ন্যাশন ওয়াইড কোনো রায় যেন কোনো লয়ার কোর্ট না দেয়।
তো এখানে ব্যাপারটা হলো যে এই যে যে ঘটনাটা, এই যে আপনার বার্থ রাইট, যে এটা সিটিজেনশিপ রাইটস, এটা তো ইন্ডিভিজুয়ালি স্টেটকে এফেক্ট করে। এখন এই যে যে লয়ার কোর্ট জাজ জোসেফ লাফান্টেস, সে যে বলেছে যেটা কনস্টিটিউশনের বিরোধী, এই যে যে এক্সিকিউটিভ অর্ডারটা দিয়ে এটাকে এই যে বার্থ রাইটস সিটিজেনশিপ বাতিল করা হয়েছে, এটা কনস্টিটিউশনালি এটা অ্যাপ্রুভ করার মতো না। কারণ আমরা যদি দেখি যে এই বার্থ রাইট সিটিজেনশিপটা কিভাবে গ্রান্টেড হয়েছিল, এটা হয়েছিল কিন্তু একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিয়ে, এবং সেই অ্যামেন্ডমেন্ট হচ্ছে 14th অ্যামেন্ডমেন্ট। আপনার আমেরিকান সিভিল ওয়ারের পরে তিনটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়, একটা হচ্ছে 13th, 14th এবং 15th। 13th অ্যামেন্ডমেন্টটা কালোদের যে স্লেভারি, তাদের যে স্লেভারি ছিল, স্লেভারিকে অ্যাবলিশ করে। 14th অ্যামেন্ডমেন্ট তাদেরকে ইকুয়াল প্রোটেকশন দেয় আন্ডার দ্য ল। আর 15th অ্যামেন্ডমেন্ট হচ্ছে তাদেরকে আপনার ভোটিং রাইটস দেয়। এখন এই 14th অ্যামেন্ডমেন্ট ইকুয়াল রাইটস আন্ডার দ্য ল, তার সেকশন 1, সেখানে কিন্তু এই বার্থ রাইট সিটিজেনশিপ দেওয়া হয়। এবং বার্থ রাইট সিটিজেনশিপটা কিন্তু শুধু যে বার্থ, এই দেশে জন্ম নিলেই যে সিটিজেনশিপ পাওয়া যাবে, ওই একই সেকশনে কিন্তু এই যে আমরা যারা ন্যাচারালাইজ সিটিজেন, আমরা কিন্তু সেই একই সেকশনের আন্ডারে পড়ি। কাজেই আমাদের যে সিটিজেনশিপ যে দেওয়া হয়, সেটাও কিন্তু ওই এক কলমের খোঁচায় কিন্তু প্রেসিডেন্ট একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সেটাকে রিপিল করতে পারে না। এখন আমরা যদি দেখি যে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিভাবে হয়, একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয় আপনার 2/3 অফ দ্য স্টেটস, তার মানে এখন আপনার আমাদের 50 স্টেটস আছে, এই 50 স্টেটসের 34 স্টেটস এদের প্রপোজ করতে হবে, একটা অ্যামেন্ডমেন্টকে প্রপোজ করতে হবে যে এইটা আমরা করতে চাই বা এইটা আমরা দেখতে চাই। এবং এই প্রপোজালের পরে আপনার 2/3 মেজরিটি ইন দ্য কংগ্রেস, আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট, তারা 2/3 মেজরিটি দিয়ে এটাকে ভোট দেয়। এবং ভোট দেওয়ার পরেই কিন্তু এটাকে এটা 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 আইন হলো, কিন্তু সেই আইনটা কার্যকর হবে আবার যদি 3/4 অফ দ্য স্টেটস, তার মানে 50 স্টেটের মধ্যে এখন 38 স্টেট যদি সেটাকে রেটিফাই করে, তাহলে সেটা ল হয়। তা আপনি এখন চিন্তা করে দেখেন যে এই যে 14th অ্যামেন্ডমেন্ট, যে কোনো অ্যামেন্ডমেন্টই আমরা দেখি না কেন, এই 14th অ্যামেন্ডমেন্ট আপনার এইভাবেই কিন্তু এস্টাবলিশড হয়েছে। সেটা স্টেট এবং কংগ্রেসের মাধ্যমে হয়েছে। শুধু তাই না, সিম্পল মেজরিটি না, 2/3, 3/4 মেজরিটিস, তার মাধ্যমে কিন্তু এগুলো হয়েছে। তো এটাকে রিপিল করা যায়, যেমন রিপিল করার একটা নিয়ম আছে। একজন প্রেসিডেন্ট আপনার এই যে ইয়েটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা, হ্যাঁ, প্রেসিডেন্ট সেটাকে সাইন করে এটাকে ল করে, কিন্তু আপনার এই লটা তো পাস হয় আপনার কংগ্রেস। এখানে কিন্তু কংগ্রেসকে কোনো মতে ইনভলভ করা হচ্ছে না। এখানে একজন প্রেসিডেন্ট, সে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বার্থ রাইট সিটিজেনশিপটা সে ক্যান্সেল করছে। এটা নিঃসন্দেহ মানে কনস্টিটিউশনের বাইরে। এখানে অনেকে আবার বলবে যে যে বার্থ রাইট সিটিজেনশিপ, এটা কিন্তু 14th অ্যামেন্ডমেন্ট না, এটা 14th অ্যামেন্ডমেন্টের একটা পার্ট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা অ্যামেন্ডমেন্টের একটা পার্টকে কি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে রিপিল করা যায়? তা করা যায় না। আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি যে একটা মাত্র অ্যামেন্ডমেন্ট সেটা রিপিল করা হয়েছে, সেটা হচ্ছে 18th অ্যামেন্ডমেন্ট। 18th অ্যামেন্ডমেন্ট ওয়াজ রিপিলড বাই 21st অ্যামেন্ডমেন্ট। মানে অ্যামেন্ডমেন্ট রিপিল করতে হলে কিন্তু আবার অ্যামেন্ডমেন্ট করতে হয়, নতুন করে একটা অ্যামেন্ডমেন্ট করতে হয়। আমি জানি না শেষ অ্যামেন্ডমেন্ট নাম্বারটা কত। এখন আমাদের যদি এটা রিপিল করতেই হয়, তাহলে তো এটা উই হ্যাভ টু গো থ্রু কংগ্রেস, উই হ্যাভ টু গো থ্রু স্টেটস। হ্যাঁ, এটাই ট্রাম্প চাইলেই যেটা হবে এমন কোনো কথা নেই। দেখেন 18th অ্যামেন্ডমেন্টে ছিল যে ইউনাইটেড স্টেটসে আপনার অ্যালকোহলিক বেভারেজেস এগুলো প্রডিউস করা যাবে না, এগুলো সেল করা যাবে না, এগুলো ডিস্ট্রিবিউট করা যাবে না, সেটা কিন্তু 13 বছরের মধ্যে তারা দেখতে পারলো যে এটা এই যে আইনটা করা হয়েছে এটা তাদের জন্য একটা লোকসানের আইন। সেটাকে ওই যে 21st অ্যামেন্ডমেন্ট দিয়ে সেটাকে আবার রিপিল করলো আর কি, যার ফলে এখন আমরা দেখতে পাই যে অ্যালকোহলিক বেভারেজেস এর প্রোডাকশন, সেল
ডিস্ট্রিবিউশন, এগুলো সবই এখানে লিগ্যাল। কাজেই আমি বলবো যে এইটা আমি বুঝতে পারি না কিভাবে একজন প্রেসিডেন্ট জাস্ট একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা হচ্ছে সবচেয়ে খুবই মানে শক্ত ল, মানে ল এর মতো তো ডিফারেন্স আছে, আপনার অ্যামেন্ডমেন্ট গুলো তো এত শক্ত যে এগুলোকে রিপিল করতে হলে আবার আপনার সেই অ্যামেন্ডমেন্টে যেতে হবে, আবার সেই 2/3 মেজরিটি 3/3 অফ দ্য স্টেটস এদের মাধ্যমেই করতে হবে। কাজেই আমি অপেক্ষা করছি, আমি দেখবো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তো এটাকে এই লয়ার কোর্ট যে রাইট হলো এর এগেইনস্টে আপিল করেছে সুপ্রিম কোর্টে। এখন দেখা যাক দেখি সুপ্রিম কোর্ট কি বলে। জি নিশ্চয়ই, আমি একটু মোহাম্মদ মালেক আপনার পর্যালোচনাও শুনবো, এবং যেখানে আসলে বলা হচ্ছে যে সংবিধানের স্পষ্ট যে নির্দেশনা রয়েছে সেটার বিরুদ্ধে এক ধরনের নির্বাহী আদেশে, তাহলে আসলে এটা কি আসলে অভ্যন্তরীণ স্বৈরতন্ত্রের একটা সূচক বলে আসলে আমরা এটাকে আখ্যায়িত করতে পারি কিনা, অনেকে অভিযোগটি তুলছেন, আপনি আসলে কতটুকু একমত, সেই সাথে আপনার পর্যালোচনাও শুনবো। জি, দেখুন, প্রফেসর মনির মুস্তফা আলী সুন্দর ব্যাখ্যা করেছেন, পুরো প্রেক্ষাপট বর্ণনা করে একটা লিগাল ইমপ্লিকেশন গুলো বলেছেন। তো আপনি যে প্রশ্নটি করেছেন, আমি বরং সেই প্রশ্নের আমার মতামত প্রদান করি, আর প্রফেসর মনির মুস্তফা আলী সাহেব যে সমস্ত কথা বলেছেন তার সঙ্গে আমি একমত পোষণ করছি। তো এটি দেখুন যে একটি দেশ, আমেরিকার মতো একটা সর্ববৃহৎ শক্তিশালী বিশ্বের 1 নম্বর দেশ, গণতান্ত্রিক দেশ, যে দেশে মানবাধিকার, মৌলিক অধিকার এবং মানে সাংবিধানিক যে অধিকারগুলো মানুষকে দেওয়া হয়েছে তা পরিপূর্ণভাবে পরিপালিত হবে, এবং যেখানে বলা হয় যে প্রেসিডেন্ট হলেন পাবলিক সার্ভেন্ট, অর্থাৎ জনগণের চাকর হিসেবে প্রেসিডেন্ট কাজ করেন, কিন্তু যদিও তিনি সর্বোচ্চ কমান্ডার, তারপরেও কিন্তু তিনি এদেশে বলা হয় পাবলিক অফিস এবং পাবলিক অফিস হোল্ডার। তাহলে এরকম একটা দেশে গণতন্ত্রটা সবচেয়ে শক্তিশালী, এবং সেই গণতন্ত্রটা শক্তিশালী হয় কখন, যখন একটা দেশে মানে সংবিধান পরিপূর্ণভাবে পরিপালিত হয় এবং আইনের শাসন সমুন্নত রাখা হয়। আইনের শাসন যদি না থাকে, সংবিধানকে যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে কিন্তু সেটি আর গণতান্ত্রিক একটা দেশ হয় না। সে দেশটা কি, গণতন্ত্রের বিপরীত যে যাত্রাটা সেটা হলো স্বৈরাচার, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে সেই দেশটি তখন স্বৈরাচারের দিকে ধাবিত হয়। তো মনির ভাই যে আলোচনাটি এতক্ষণ করলেন সেটা ক্লিয়ার, যে দেখেন আমেরিকার যে সিটিজেনশিপ, এটা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গ্রেটেস্ট প্রিভিলেজ আমেরিকার সিটিজেন হওয়া। আর এই যে বার্থরাইট সিটিজেনশিপ, এটা কিন্তু সংবিধানের মাধ্যমেই এদেশে প্রতিষ্ঠিত হয়েছে, 14th অ্যামেন্ডমেন্ট যেটা ব্যাখ্যা করলেন। এখন যদি আপনি এই অধিকারটাকে আপনি যদি মনে করেন, আমেরিকা যদি মনে করে যে আমরা আর এই বার্থরাইট সিটিজেনশিপকে রাখতে চাচ্ছি না, এই সুবিধাটা আমরা দিব না, তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। অর্থাৎ সেটি কি, সেটি ওই যে মুস্তফা আলী সাহেব যে বর্ণনা দিলেন যে সংবিধানটাকে আবার রিপিল করতে হবে। সংবিধানে যেখানে অধিকার দেওয়া আছে যে ইউএসএ বর্ন হল একটা শিশু ইউএস সিটিজেন বাই বর্ন, বার্থ সিটিজেনশিপ, এটাকে রিপিল করতে হবে। রিপিল করতে হলে ওই প্রক্রিয়ায় যেতে হবে যে প্রক্রিয়ায় রিপিল করা যায়, তার মানে 2/3 স্টেট থেকে 2/3 মেজরিটি দিয়ে তারপর সেটা করতে হবে। এখন আপনি সেটা না করে একজন প্রেসিডেন্ট যখন সেটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেটি করতে চান, সেটা পুরোপুরি অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং স্বৈরাচারের একটা পদক্ষেপ, কারণ তিনি এটা পারেন না। এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তার প্রশাসনিক কাজগুলোকে স্মুথ করার জন্য প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার করতে পারেনি। ইট ইজ নট মানে আনলাইকলি, এবং সেটি খারাপও নয়, অনেক সময় দেশের ভালোর জন্য প্রেসিডেন্ট সেটি করতে পারেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে। কিন্তু এক্সিকিউটিভ অর্ডার কখনো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না। তা যদি হয় তাইলে সেটা সংবিধানও থাকলো না, সেটা গণতান্ত্রিক অধিকারও থাকলো না, মানব অধিকার থাকলো না। তো সেটি কি হলো, তখন দেশে একটা স্বৈর শাসনের মত অবস্থা সৃষ্টি হলো। তো আমাদের প্রেসিডেন্ট যে কাজটি করেছেন, এই যে বার্থরাইট সিটিজেনশিপটাকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বন্ধ করে দেওয়াটা, এটি সেরকম একটা
স্বৈরাচারী প্রক্রিয়া এবং স্বৈরাচারী আচরণ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম। আমরা পরবর্তী যে সংবাদটি আমাদের হাতে রয়েছে সেই সংবাদে যাব। ইলন মাস্ক প্রকাশ্যে আমেরিকা পার্টি গঠন করার যে হুমকি দিয়েছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছেন। রিপাবলিকানদের মধ্যে নানাবিধ আলোচনা চলছে। প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, মাস্কের মতো টেক বিলিয়নাররা যদি আসলে রাজনীতিতে ঢোকেন, আপনার কাছে কি মনে হয় এটি কি আসলে ইতিবাচক হবে নাকি গণতন্ত্রের জন্য এক ধরনের ভারসাম্যহীনতা তৈরির আশঙ্কা রয়েছে? এটা ইতিবাচক হবে না। এটা এটা যেটা হবে টেম্পোরারিলি, আপনার যেহেতু ইলন মাস্ক আমেরিকা পার্টি করছে একজন কনসারভেটিভ হিসেবে, ফিসকাল কনসারভেটিভ হিসেবে, তো সেখানে যেহেতু রিপাবলিকান পার্টি দাবি করে যে তারা ফিসক্যালি রেসপন্সিবল, যদিও মানে বাস্তবতা আমরা সেটা দেখি না, কিন্তু তারা আজ পর্যন্ত বলে আসছে যে তারা ফিসক্যালি কনসারভেটিভ, কিন্তু দেখা যায় যে তাদেরই আমলে আপনার ডেফিসিট দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা যদি গত কয়েকটা প্রেসিডেন্টের আমলটা দেখি, আপনার সেই রিগান থেকে শুরু করে রিগান, বুশ, তারপরে বুশ জুনিয়র, আর এখন ট্রাম্প, এই চারটে প্রেসিডেন্টের কথা যদি ধরে নিই, চারটে রিপাবলিকান প্রেসিডেন্ট, তারা দাবি করে যে তারা ফিসক্যালি রেসপন্সিবল। হ্যাঁ, কিন্তু তাদের আমলে দেখা গেছে যে আপনার ডেফিসিট মানে ভীষণভাবে বেড়ে গেছে। হরাজ দেখেন, আমরা যদি কয়েকটা প্রেসিডেন্ট সিন্স দেন, আমি ধরে নেই যে বিল ক্লিন্টন, বারাক ওবামা, তারপরে হচ্ছে কি বলে আমাদের বাইডেন, এদের আমলে কিন্তু মানে ডেফিসিট কমেছে। ইনফ্যাক্ট তো বিল ক্লিন্টন তো ব্যালেন্স বাজেট দিয়েছে। হ্যাঁ, তো এখানে যেটা হবে সেটা হলো এলন মাস্ক যেটা বলেছে যে যারা ফিসক্যালি কনসারভেটিভ বলে দাবি করে, কিন্তু এই যে বিগ বিউটিফুল বিলে যারা সাইন করেছে, মানে একদিকে দেখা গেছে যে এটা তো আবার 3 ট্রিলিয়ন প্লাস ডেফিসিট এখানে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সেই বিলে যারা ভোট দিয়েছে নিজেদেরকে ফিসক্যালি কনসারভেটিভ দাবি করে, এবং যারা ইলেক্টেড হয়েছে তাদের ভোটারদেরকে এই প্রমিস করে যে তারা এই যে ফেডারেল বাজেট যে ডেফিসিট ট্রিলিয়নস অফ ডলার্স হয়েছে সেটাকে তারা একটা কন্ট্রোলে আনবে, সেই কথা বলে যারা ভোটারদেরকে ডিসিভ করেছে তাদের এগেন্স্টে তিনি দুটো কথা বলেছেন যে তাদের এগেন্স্টে আমি প্রাইমারি করানোর জন্য অন্য ক্যান্ডিডেট দাঁড় করাবো এবং তাতে আমার যত খরচ হয় আমি খরচ করব। আবার তিনি বলেছেন যে তিনি নতুন একটা পার্টি করবেন এবং সেই পার্টির তরফ থেকে তিনি ক্যান্ডিডেট খাড়া করবেন। তা এখানে যেটা হয় আপনার এই যে থার্ড পার্টিতে আমেরিকায় যেটা হয়, আমরা অতীতে যেটা দেখেছি যে পার্টি থেকে থার্ড পার্টির ক্যান্ডিডেট হয়, যদি কনসারভেটিভ থার্ড পার্টি ক্যান্ডিডেট হয় তাহলে কনসারভেটিভরা লুজ করে, আবার যদি প্রগ্রেসিভ পার্টি থেকে থার্ড পার্টি ক্যান্ডিডেট হয় তাহলে প্রগ্রেসিভরা ই করে। যেমন আমরা দুটো ইলেকশনের কথা বলতে পারি, আপনার এটা সিনেটে হয়, কংগ্রেসও হয়, আপনার প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়। তো প্রেসিডেন্সিয়াল ইলেকশন গুলো আমরা মনে রাখি বেশি করে। আপনি দেখেন জর্জ H.W. বুশের আমলে রস পেরো, সে ওই থার্ড পার্টি কনসারভেটিভ ক্যান্ডিডেট হিসেবে সে ইলেকশন করেছিল, সে 19% ভোট পেয়েছিল, তাতে প্রতিটা কার হয়েছিল জর্জ H.W. বুশের। বিল ক্লিন্টন কিন্তু তাকে ডিফিট দিতে পারতো না, সে কিন্তু পেরেছে এই রস পেরোর বদৌলতে। আবার দেখুন আমরা 2000-এ কি দেখলাম, 2000-এ ইলেকশন বিটুইন জর্জ W. বুশ অ্যান্ড আল গোর। এখানে আল গোর কিন্তু খুব সহজে হয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি হতে পারলেন না, কারণ ওই যে গ্রিন পার্টির র্যাল্ফ নাদের তিনি 3% ভোট পুল করলেন। সেখানে দেখা গেল যে ডেমোক্র্যাটটা লুজ করলো। হ্যাঁ, তো সেইটা হবে হয়তো, দেখা যাবে, এবং সেইটাই হয়তো আপনার এলন মাস্কের উদ্দেশ্য। এলন মাস্কের উদ্দেশ্য হচ্ছে যে ট্রাম্পকে এমন একটা কংগ্রেস দিবে 2026-এ যে সে প্রেসিডেন্ট হিসেবে ফাংশনই করতে পারবেন। আপনি দেখুন, চিন্তা করে দেখেন যে মানে হাউসটা কয়েকটা ভোটের ব্যবধানে তারা মেজরিটি রিপাবলিকানরা, সেখানে যদি সে জাস্ট 5টা-6টা সিট টার্গেট করে যে এই 5টা-6টা সিট আমি ফ্লিপ করব এবং ডেমোক্র্যাটরা হাউসে মেজরিটি হবে। হ্যাঁ, তো 6টা কংগ্রেশনাল সিটে কত টাকা খরচ হবে এলন মাস্কের?
আমি ধরে নিলাম যে একটা শেষে 50 মিলিয়ন করে খরচ করবে, 50 মিলিয়ন করে হলে কত হবে, মানে 6টা সিটে তার 300 মিলিয়ন, 300 মিলিয়ন তো তার কাছে কিছুই নেই। হ্যাঁ, আবার ওদিকে আপনার সিনেটে যদি সে ওই 3টে কি 4টে সিনেট সিট যদি সে টার্গেট করে যে এইগুলো আমি ফ্লিপ করব, এটা তার পক্ষে সম্ভব। হ্যাঁ, এবং আমি আশঙ্কা করছি সে যদি ওই তার সম্পর্কটা ট্রাম্পের সাথে, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এদের মধ্যে যে টানা পড়েন সম্পর্ক, হ্যাঁ হয়তো এদের চরিত্র হচ্ছে আপনার প্রতিশোধমূলক, এবং এই ট্রাম্পের এগেইনস্টে একটা প্রতিশোধ নেওয়ার জন্য সে হয়তো এটা করছে। এবং সে যদি সেটা থাকে, মানে এই আপনার 2026 আসার আগে যদি মাইন্ড চেঞ্জ না করতে থাকে, সে যদি এটা করে যদি সে, তাহলে হয়তো আপনার কংগ্রেসটা বোথ হাউসেস কুড গো টু ডেমোক্রেটস। তাতে হবে কি আপনার 2027-2028 এই 2 বছর ট্রাম্প একটা ল্যামডেক প্রেসিডেন্ট হয়ে যাবে, সে কিছুই করতে পারবে না প্রেসিডেন্ট হয়ে। তার সে ওই এক্সিকিউটিভ অর্ডারও তার ওটা কংগ্রেস বাতিল করে দেবে। জি, মোহাম্মদ মালেক, আপনার পর্যালোচনা শুনবো, সেই সাথে একটু যুক্ত করবেন কিনা যে 1 বছরও হয়নি, এরই মধ্যেই আসলে সম্পর্কের ছন্দপতন এমন ভাবেই হলো যে আরো একটি দল গঠন করার কথা আসছে। আপনার কাছে কি মনে হয় আসলে এটার নেপথ্যে কি থাকতে পারে? দেখুন, ওই একটা কথা আছে যে তোমাকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে। তো এই গত প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে আমরা এলন মাস্ককে একজন ধনকুবের হিসেবেই চিনতাম আর কি। তো রাজনৈতিক এলন মাস্কের উত্থান ঘটলো কিন্তু ট্রাম্পের হাত ধরেই, এবং যখন উত্থান হলো এমনভাবে তার উত্থান হলো যে ধরে নেওয়া হতো যে যখন ট্রাম্প হোয়াইট হাউসে আসলেন তখন এলন মাস্কের সঙ্গে তো তার যে ঘনিষ্ঠতা আমরা টিভি স্ক্রিনে যেগুলো দেখতাম প্রতিদিন, তাতে অনেকেই ভাবতো যে মাস্ক হলো বাই ডিফল্ট প্রেসিডেন্ট, মানে এরকম একটা গলায় গলায় পিরিত। অর্থাৎ ট্রাম্পই কিন্তু মাস্ককে রাজনৈতিক মঞ্চে নায়ক হিসাবে পরিচয় করে দিয়েছে। এখন পরবর্তীতে দুজনের মধ্যে খুব দ্রুত 1 বছরের মধ্যে যে বিরোধটা তৈরি হলো, তার নেপথ্যে অনেক কিছু থাকতে পারে যেটি আমরা হয়তো জানি না সঠিকভাবে। তবে আমরা যদি ট্রাম্পের চরিত্রটা বিশ্লেষণ করি তাহলে দেখবো যে উনি যখন প্রথম টার্মে হোয়াইট হাউসে আসলেন তখনও কিন্তু তার যারা অতি ঘনিষ্ঠ উপদেষ্টা অ্যাডভাইজার যারা ছিল বা বিভিন্ন সেক্রেটারি হিসাবে, তাদের অনেকের সাথে তার দ্বন্দ্ব হয়েছে এবং তাদেরকে প্রায় সবাইকে অনেকটা ঘাট ধাক্কা দিয়ে তিনি বের করে দিয়েছেন, এবং যাকে হিরো বলেছেন 2 দিন পরে তাকে আবার ডেভিল হিসাবে তিনি চিহ্নিত করেছেন। তো মাস্কের সঙ্গে যে সম্পর্ক খুব বেশি দিন মধুর থাকবে না, হানিমুন বেশি দিন থাকবে না, এটা ট্রাম্পের চরিত্র দেখে আগেরবারে তার যে শাসনকাল সেটা থেকেই আজ করা গেছিল। তো হয়তো একটু দ্রুত মাস্কের সঙ্গে বিরোধটা তৈরি হবে। এখন যেটি প্রকাশ্যে মাস্ক বলছে সেটি তো মুস্তফা আলী মনির ভাই চমৎকার করে বলেছেন যে মেইনলি রিপাবলিকান পার্টি কি, আসলে রিপাবলিকান পার্টিটা হলো কনজারভেটিভ পার্টি এখন আর কি। তো কনজারভেটিভরা স্পেশালি ফিসক্যালি কনজারভেটিভ হয়। রিপাবলিকান পার্টির মূল নীতিটাই হলো যে তারা মানে ছোট সরকার করবে, কম খরচ করবে, বাজেট ডেফিসিট কমাবে, এটা হলো তাদের এই 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 আদর্শ নিয়েই কিন্তু কনজারভেটিভসরা রাজনীতি করে রিপাবলিকান পার্টিতে। কিন্তু এবার যখন বিগ অ্যান্ড বিউটিফুল বিলটি আসলো তখনই কিন্তু এই যে মানে যে চিরায়ত রিপাবলিকান পার্টির যে কনজারভেটিভনেস সেটার ব্যতিক্রম আমরা দেখতে পেলাম। আর মাস্ক কিন্তু দেখুন যে কথাটি প্রথমেই বলেছে সেটা হলো যে মাস্ককে কেন আনা হয়েছে। মাস্ককে ডজের প্রদান করা হলো কি জন্য? ফেডারেল খরচ তিনি কমাবেন। তো ফেডারেল খরচ কমাবেন, সেখানে এনে তাকে এই হাজার হাজার লোকের চাকরি চলে গেল, ফেডারেল জব চলে গেল অনেকের, সেটা আমরা দেখলাম। কিন্তু আবার দেখুন যে বিশাল একটা বাজেট বিগ অ্যান্ড বিউটিফুল একটা বিল উত্থাপন করা হলো যেটিতে ডেফিসিট বহুগুণে বেড়ে যাবে এবং খরচ বেড়ে যাবে। তো এই যে খরচ বেড়ে যাবে এতে কি হলো, তাহলে আলটিমেটলি ডজ তৈরি করা হলো যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা কিন্তু আর থাকলো না।
তো এখানে কিন্তু দ্বন্দ্বটার সূত্রপাত মাস্কের সাথে ট্রাম্পের। এখন যেটি করলো যেমন মনির ভাই কিন্তু আরেকটি কথা চমৎকার বলেছে, এই মানে মোস্ট রিসেন্ট রিপাবলিকান পার্টি প্রেসিডেন্টদের আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা যতই বলুক যে খরচ কমিয়ে রাখবেন, কিন্তু আলটিমেটলি তাদের সময় কিন্তু ডেফিসিট সবচেয়ে বেশি হয়েছে, ন্যাশনাল ডেট সবচেয়ে বেশি হয়েছে। আপনি ট্রাম্পের প্রথম শাসন আমলে কিন্তু প্রায় $7 ট্রিলিয়ন নতুন ডেট যুক্ত হয়েছে আমেরিকার অর্থনীতিতে। তাহলে তারা মুখে স্লোগান দেয় যে খরচ কমাবে, যে খরচ কমানোর অজুহাত দিয়ে ডস তৈরি করে হাজার হাজার ফেডারেল এমপ্লয়ির চাকরি চলে গেছে, ঠিক তারাই আবার দেখেন এখানে এই প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়ে এবং সীমান্ত রক্ষায় বাজেট বাড়িয়ে এখানে বিশাল বড় একটা বাজেট ঘাটতি তারা তৈরি করেছে। তো এই বিষয়টি নিয়েই মূলত মাস্কের সাথে সংঘর্ষ বা মতবিরোধ বা দ্বন্দ্ব। তবে আমি মনে করি এটি না হলেও আলটিমেটলি ট্রাম্প যে ধরনের চরিত্রের মানুষ, মাস্কও অনেকটা সেই ধরনেরই আর কি। কাজে এই দুজন লোকের মিল খুব একটা বেশি দিন থাকতে পারে না, কারণ এরা দুজনেই কিন্তু অত্যন্ত আনপ্রেডিক্টেবল। তাদের কথাবার্তা, তাদের মানে মানে আচরণের স্পষ্টই বোঝা যায় যে আনপ্রেডিক্টেবল লোক। দুইজন আনপ্রেডিক্টেবল লোক যখন একসঙ্গে থাকে তখন তাদের সম্পর্কটাও ভেরি মাচ আনপ্রেডিক্টেবল হয়ে যায়, তখন আর প্রেডিক্টেবল থাকে না, মানে তাদের আনপ্রেডিক্টেবিলিটাই প্রেডিক্টেবল, এই হলো অবস্থাটা। তো স্বভাবতই মাস্কের সঙ্গে এই কারণেই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আরো ভিতরে অনেক কারণ থাকতে পারে যেটি আমরা হয়তো জানি না, ভবিষ্যতে জানতে পারবো। তবে একটা জিনিস কিন্তু সত্য, মনির ভাই যেটি বলেছেন যে মাস্ক যদি সত্যি মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত এই বিরোধটি থাকে দুজনের মধ্যে, তাহলে কিন্তু রিপাবলিকান পার্টি স্পেশালি প্রেসিডেন্টের জন্য একটা অশনি সংকেত। তার কারণটি হলো যে মাস্ক যে দুটি স্লোগানকে মেনলি সামনে এনেছে, একটি হলো যে রিডিউসিং ফেডারেল ডেট কমাতে হবে, নাম্বার 2 যে বিগ অ্যান্ড বিউটিফুল যে অ্যাক্ট, এটির কারণে মিলিয়নস অফ আমেরিকানের জব চলে যাবে। ফলে এই অ্যাপিলগুলো কিন্তু যারা কনজারভেটিভ ভোটার্স তাদের মধ্যে ব্যাপক একটা সাড়া ফেলবে। তার মধ্যে উনি আবার যেটা প্রাইমেটে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন যে এই যারা এই বিগ অ্যান্ড বিউটিফুল মানে বিলে যে সমস্ত আইন প্রণেতা সবচেয়ে সোচ্চার ছিলেন তাদের সবাইকে তিনি প্রাইমেটে চ্যালেঞ্জ করেছেন যেন প্রাইমেটে তারা জিততে না পারে, এবং সেটি যদি মাস্ক সত্যি চান তাহলে তিনি পারবেন। তার কারণ নির্বাচনে পৃথিবীর যে কোনো দেশ নির্বাচনই বলেন, আমেরিকার তার ব্যতিক্রম নয়, মানি টক্স, টাকার কথা বলে। আমেরিকাতে ক্যাম্পেইনে এবং সেটা আসলে সামনের দিকে যে রিপাবলিকানদের জন্য এক ধরনের হুমকি তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ, দুজন অতিথি সঙ্গে থাকবেন। একটি বিরতির সময় হয়ে গেছে, দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আলোচনার জন্য মোহাম্মদ মালেক এবং প্রফেসর ডক্টর মুনির মোস্তফা আলী, দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। যুদ্ধ প্রসঙ্গ আনতে চাই। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি শহর আবারও ব্যাপক এয়ার হামলার মুখে পড়েছে। মোহাম্মদ মালেক, যুদ্ধ থেমে যাবে এক ধরনের আশাবাদী হয়তো আমরা ছিলাম, কোনোভাবে তো আসলে থামার লক্ষণ দেখছি না, অস্থিরতা তো দিন দিন বাড়ছেই। শুনি আপনার পর্যালোচনা। হ্যাঁ, সেটাই তো আমরা আশা করেছিলাম যে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু, তিনি যখন বলবেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে, তো যুদ্ধ তো বন্ধ হয়নি। যুদ্ধের তীব্রতা এই 3.5 বছর পরে সবচেয়ে ভয়াবহ আকারে দেখা দিয়েছে। আগে যেটা যেমন ইউক্রেনের বিভিন্ন আঞ্চলিক বা বিভিন্ন দূরবর্তী শহরগুলোতে কিংবা প্রদেশগুলোতে যুদ্ধ হতো, এখন সেই যুদ্ধটা এখন কিন্তু মেন ফোকাস হয়েছে কিয়েভের উপর, রাজধানীর উপরে। তো এই যে যেটি আপনি ভূমিকাতে বলেছিলেন যে যেভাবে এয়ার অ্যাটাক হচ্ছে আপনার কিয়েভের উপরে স্পেশালি, এটা হাজার হাজার মিসাইলস ইন এ সিঙ্গল নাইট, এক রাত্রেই 1000 মিসাইলের আক্রমণ হচ্ছে সেখানে, এবং জুন মাসে সেখানে প্রায় 6000 ড্রোনসের মানে আক্রমণ হয়েছে। তাহলে এই যে এয়ার অ্যাটাক গুলো হচ্ছে তার কারণটি হলো যে দুর্বল করে দেয়, ইউক্রেনকে দুর্বল করে দেয়। অর্থাৎ
এটি কিন্তু যে খুব একটা যে জানমালের ক্ষতি হচ্ছে তা না, কিন্তু যেটা মস্কোর উদ্দেশ্য হলো যে ক্ষয়ক্ষতির চাইতে বেশি করে ভয় ভীতি প্রদর্শন করা, যাতে ইউক্রেনবাসীর যেটা মরাল কারেজ যেটা সেটা ভেঙে যায় এবং তারা ভীত হয়ে পড়ে। তো যখন কোনো জাতি যুদ্ধে লিপ্ত হয় তখন কিন্তু সেই যুদ্ধে জিততে গেলে তার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হলো সাহসিকতা। অর্থাৎ একটি জাতি বা একটা দেশ যখন ইস্পাত কঠিন সাহস নিয়ে শত্রুর মোকাবেলা করে তখন তার জয়লাভের সম্ভাবনা থাকে। কিন্তু তাকে যখন ভীত করে ফেলা যায়, অর্থাৎ সে যখন তার সাহসটা হারিয়ে ফেলে, তখন কিন্তু সেই যুদ্ধে জয়লাভ করা অত্যন্ত কঠিন হয়ে যায়। তো রাশিয়ার এখনকার টেকনিকটাই হলো যে ইউক্রেনবাসীকে ভীত করা, তাদের যে নৈতিক বল ছিল সেটা ভেঙে দেওয়া, যে কারণেই এই এয়ার অ্যাটাকটি হচ্ছে। আরেকটি উদ্দেশ্য যে এই যে হাজার হাজার মিসাইল প্রতিদিন ছোড়া, এর ফলে হবে কি ইউক্রেনের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। যখন এয়ার ডিফেন্স সিস্টেমটা ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু ইউক্রেন অসহায়ত্ব ছাড়া আর কোনো কিছু থাকবে না। আলোচনার টেবিলে যে কোনো শর্তে রাজি হবে। অ্যাকচুয়ালি রাশিয়ার উদ্দেশ্য কিন্তু সেটি, যে ইউক্রেনকে ভীত করে দিয়ে আলোচনায় নিয়ে আসা, যাতে যে কোনো শর্তে সে যুদ্ধবিরতিতে সম্মত হয়। তো আরেকটা জিনিস আপনি দেখবেন লক্ষ্য করে যে এটা কখন ঘটছে, যখন এই যুদ্ধটা কি শুরু হয়েছে। আমি তো মনে করি যে যুদ্ধের যে মানে উদ্দীপ্ত করা বা প্ররোচনা দেওয়া বা প্রভোগ করা, এই কাজটি কিন্তু আমেরিকা এবং পশ্চিমা বিশ্বই করেছে। না হলে ইউক্রেন এই রাশিয়ার সঙ্গে যুদ্ধে যেত না। এবং পশ্চিমা বিশ্বের সহযোগিতা না পেলে, নেটোর সহযোগিতা না পেলে ইউক্রেন যুদ্ধ মানে কন্টিনিউ করা অসম্ভব হবে। তো এরকম একটা অবস্থা যেখানে রাশিয়া তার আক্রমণের তীব্রতা বাড়িয়েছে, সেখানে আমরা কি দেখলাম যে আমেরিকার যিনি ডিফেন্স সেক্রেটারি তিনি কি করলেন, যে মানে সামরিক যে সহযোগিতা সেটা স্থগিত করে দিলেন। এবং এইরকম একটা সময় তাহলে একদিকে রাশিয়ার আক্রমণ তীব্র হচ্ছে, আরেকদিকে আমেরিকার ডিফেন্স সেক্রেটারি তাকে যে সহযোগিতা যাচ্ছে যুদ্ধের জন্য তা স্থগিত করে দিলেন। যদিও এটা পরে দেখা গেল যে হোয়াইট হাউস অনুমোদন না নিয়েই তিনি এই ঘোষণা দিয়েছেন, যেটার কারণে বহু আইন প্রণেতা তার পদত্যাগও চেয়েছেন আর কি। কিন্তু এটি হচ্ছে কি, ইউক্রেন দ্বিমুখী একটা চাপের মধ্যে পড়ছে। একটি হলো আক্রমণের তীব্রতা বেড়ে গেছে রাশিয়া থেকে, আরেকটি হলো তার যে সোর্স, সাপ্লাই সোর্স, মেইন সোর্স আমেরিকা, সেখান থেকে অসুবিধা করা হচ্ছে। তার মানে একটা অসহায় অবস্থায় পড়ে গেছে। আমি জানি না যে সেক্রেটারি অফ ডিফেন্স যে করলেন স্থগিতটা, এটা কি প্রেসিডেন্ট জানতেন না? যদিও প্রেসিডেন্ট বলেছেন তিনি জানতেন না। প্রেসিডেন্টকে না জানিয়ে পিট হেগসেথ এরকম একটা সিদ্ধান্ত দিবেন, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। হয়তো প্রেসিডেন্ট জানতেন। তার মানে হলো যে এমন হতে পারে যে মানে প্রেসিডেন্ট ট্রাম্প তো বিরক্ত হয়ে গেছেন, ত্যাগ বিরক্ত হয়ে গেছেন যে আমি বলেছি 24 ঘন্টা যুদ্ধ থামিয়ে দিবে, তোরা যুদ্ধ থামাসনি। অতএব রাশিয়ার ইউক্রেনের প্রেসিডেন্টকে সাইজ করার জন্য, আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য এটি হয়তো একটা চাপও হতে পারে। তো সর্বাধিক একটা চাপের মধ্যে এখন ইউক্রেন আছে, এবং এটি যদি এরকম চলতে থাকে এবং নেটো, পশ্চিমা বিশ্ব সহ সবার কাছ থেকে যদি তার সাহায্য অব্যাহত না থাকে, আর রাশিয়া যেভাবে তার আক্রমণের ধার বৃদ্ধি করেছে, তাতে এরকম একটা স্টেজে ইউক্রেনকে আত্মসমর্পণ করা ছাড়া আর অন্য কোনো উপায় একটা সময় আর থাকবে বলে আমার মনে হয় না। তো যাও যেভাবেই হোক, আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, এবং ইউক্রেন নিজের যতটা না দোষী, তার যারা সহযোগী পশ্চিমা বিশ্ব তারা তার চেয়ে বেশি দোষী এই যুদ্ধে। কাজে ইউক্রেনের যেন ভয়াবহ ক্ষতি না হয়, ইউক্রেন যেন ধ্বংসের দ্বার প্রান্তে না পৌঁছে, সেটাও পশ্চিমা বিশ্ব খেয়াল করবে, সেটাও আমাদের প্রত্যাশা। জি নিশ্চয়ই। প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী। রাশিয়া ইউক্রেনের ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট তো হি ইজ ভ্যাসিলেটিং। কখনো সে বলে যে ইউক্রেনকে সে হেল্প করবে, আবার যে করে না। যেমন মালিক ভাই বললেন যে প্যাট্রিয়ট মিসাইলটা দেওয়াটা তারা পোস্টপোন করেছে, আবার বলা ইদানিং বলছে যে তারা আবার পাঠাবে আর কি, প্যাট্রিয়ট মিসাইল আবার পাঠাবে। কিন্তু এই ভ্যাসিলেশনটা আসে কোত্থেকে? মানে সে ভাবে যে সেটা পুটিনকে কিছু বললে সে শুনবে,
সে যুদ্ধ বিরতিতে যাবে এবং সে একটা নোবেল প্রাইজ পেয়ে যাবে। কিন্তু আসলে পুতিনকে এতদিনে তো আমাদের প্রেসিডেন্টের জানা বোঝার কিছু বাকি থাকার কথা। হ্যাঁ, কারণ পুতিনকে বলে কিছু করানো যাবে এটা আশা করাটা সাংঘাতিকভাবে বোকা। কাজেই মানে ওই যুদ্ধবিরতিটা করতে হলো খুব স্ট্রং পজিশন থেকে যেতে হবে। তো রাশাকে এইভাবে আসলে ব্যাপারটা হলো এই প্রেসিডেন্ট অফিস নেওয়ার পর থেকে রাশার বার্তা অনেক বেড়ে গেছে, কারণ সে জানে যে এই ট্রাম্প তেমন কিছু করবে না। হ্যাঁ, কাজেই এখন আমি যেটা মনে করি সেটা হলো যে ইউরোপিয়ানদের এই ইউক্রেনকে অস্ত্র দেওয়াটা একটু বাড়িয়ে দিতে হবে। সম্প্রতি বোধহয় গ্রেট ব্রিটেন 500 ডিফেন্সিভ মিসাইল পাঠানোর কথা বলেছে। আমেরিকাও বলেছে যে তাদের এই প্যাট্রিয়ট মিসাইল দেওয়াটা আবার তারা শুরু করবে। এইটা না করলে এই যুদ্ধটা বন্ধ হবে না। এই যুদ্ধ বন্ধের একমাত্র হলো যে রাশাকে ভালোভাবে করা, মানে শাস্তি না দিয়ে ওই পুতিনকে কোনো মতেই আপনার এই যুদ্ধবিরতিতে আনা যাবে না। হ্যাঁ, কাজেই আগের যে পজিশন ছিল ইউনাইটেড স্টেটসের ট্রাম্প আসার আগে, যে সামহাও এই যুদ্ধে হারা যাবে না, এই যুদ্ধের আশা যেটা চাচ্ছে সেটা করতে দেওয়া যাবে না, সেই পর্যায়ে গেলেই শুধুমাত্র আমাদের এই প্রেসিডেন্ট তো একটা যুদ্ধবিরতি চাচ্ছে, সেই যুদ্ধবিরতিটা ওইভাবেই হবে, আদারওয়াইজ এই যুদ্ধবিরতি হবে না। রাশার উদ্দেশ্য হচ্ছে মানে অল অফ ইউক্রেন ক্যাপচার করা, মানে এবং সে পুতিন হয়তো ভাবছে যে এই প্রেসিডেন্ট ট্রাম্পের যে নমনীয় ভাবটা, এই প্রেসিডেন্ট থাকতে থাকতে সে হয়তো ওই কাজটা করতে পারবে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং আক্রমণটা কিন্তু খুব লার্জ স্কেলে হচ্ছে। আপনার শত শত আপনার এই যে ড্রোন এবং মিসাইল তারা আক্রমণ করছে, এক একটা সিটি মানে একদিন ধরছে এবং সেখানে প্রচুর পরিমাণে ওভারওয়েলমিংলি তারা ওই অ্যাটাক করছে। হ্যাঁ, তো এটা বন্ধ করতে হলে একমাত্র উপায় হচ্ছে ইউরোপিয়ানদের তাদের ওই অস্ত্র সাপ্লাই বাড়াতে হবে এবং আমেরিকানদের আপনার ওই অস্ত্র সাপ্লাই দেওয়া রিজিউম করতে হবে। আদারওয়াইজ আমি এই যুদ্ধবন্ধের কোনো আশা ভরসা দেখছি। জি, আমরা দুজন অতিথির মন্তব্য শুনছিলাম। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী এবং মোহাম্মদ মালিক, দুজনকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।